সুপ্তির এমন কথা শুনে তার ফুফাতো বোন মারিয়া বলল, আচ্ছা, তোর এই হীরাটাকে তো একবার দেখতে হয়। আচ্ছা দেখা, ছবি দেখা। সুপ্তি বলল, দেখাবো না, নজর দিয়ে দিবি, তোর চোখ ভালো না। আচ্ছা ভাই, তুই তোর বয়ফ্রেন্ড, ও হ্যাঁ থুক্কু, হীরা যখন এতই সুন্দর তাইলে কফিনে ঢুকিয়ে রাখ, তখন আর কেউ নজর দিবে না। মারিয়ার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। সুপ্তি তীক্ষ্ণ গলায় বলল, ওই, মজা উড়ানোর মতো কি বলেছি আমি? হ্যাঁ, এত হাসাহাসির কি আছে? সুপ্তির ধমকে সবাই হাসি থামিয়ে দিল। সুপ্তির এক চাচাতো বোন বলল, আচ্ছা বউ, ধর তোর হীরা তোকে ছেড়ে দিল, তখন কি করবি? কখনোই ছাড়বে না, তাই ধরাধরির কোনো মানেই হয় না। ধর শান্তপর মতো, তোদের মধ্যেও ভুলবাজি হলো। সুপ্তি আর কিছু শুনতে ইচ্ছে হলো না। সে কিঞ্চিত রাগী গলায় বলল, তোর কাজ নেই? তোর না বোনের আকত? যা এখান থেকে, কাজ কর গিয়ে। উত্তরটাও চলে যাব। আমার বয়ফ্রেন্ড এমন না, ও যথেষ্ট বুদ্ধিমান ছেলে, ভুল বোঝার আগে সঠিকের সন্ধান করবে। মারিয়া কিছুটা নাটক করে বলল, ও আচ্ছা, এত বুদ্ধিমান, তাহলে তো বুদ্ধির টেস্ট করে দেখতেই হয়। কি বলিস তোরা? মারিয়ার কথাই সবাই সাই দিল। সত্যির ব্যাপারটা ভালো লাগছে না। ওর মনে হচ্ছে তাকে নিয়ে মজা ওড়ানো হচ্ছে। সবাই সুপ্তিকে বলল, তারা যেভাবেই হোক ফারদিনের বিশ্বাস পরীক্ষা করে দেখবে। রিবা একটু দূরে বসে এতক্ষণ ওদের এসব তামাশা দেখে যাচ্ছিল। 9 মাসে প্রেগনেন্ট সে। যদিও কথা বলতে ভালো লাগছে না, তবুও ছোট করে ধমক দিয়ে বলল, ওই, কি শুরু করেছিস তোরা? কোথায় কোণে সাজাবি তা না করে ফাজলামো করছিস? সুপ্তির এক চাচাতো বোন বলল, না আপু, আমরা তো তোমার ভাইয়ের বুদ্ধিটা সচক্ষে দেখতে যাচ্ছি। রিবার আগি গলায় বলল, কাজ কর যা, নইলে মামিকে ডাক দিব। মারিয়া বলল, রিবা আপু মনে হয় ভয় পাচ্ছে, ওনার হীরার টুকরো ভাই তামা প্রমাণ না হয় সেটা ভেবে। মারিয়ার কথায় সবাই আবারও হাসলো। কথাকথির এক পর্যায়ে সবাই প্ল্যান করলো রিবাকে দিয়ে ওদের মাঝে ঝগড়া লাগানো হবে। তারপর দেখবে সবাই ফারদিন কতটা বিশ্বাস করে সুপ্তিকে। সুপ্তির এমন অহংকার নিয়ে কথা বলা দেখেই ওদের মনে একটা জেদ চেপে বসে। যেভাবেই হোক তারা সুপ্তির গলা ছোট করে দিবে। সবার এত এত চাপাচাপিতে বাধ্য হয়ে রিবাকে রাজিও হতে হয়। আকদের শেষে রিবা চলে যায়। 2-3 দিন পরে ওর ডেলিভারি হয়। তার ডেলিভারির জন্য আপাতত ফারদিনের সাথে আলাপ হয় না, কিন্তু 2-3 দিন যেতেই সবাই রিবাকে পাগল করে দেয় ফারদিন সুপ্তির ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য। এদিকে সুপ্তির সাথে ফারদিনের যোগাযোগ কমাতে হয় সবার কথায়। সত্যি বলতে মন থেকে সেও চেয়েছিল ফারদিন তাকে কতটা বিশ্বাস করে সেটা দেখতে। তারপর সুপ্তির কাজিনের বিয়ের পরের দিন রিবার মেয়ের আকিকা ছিল। সব কাজিনরা জোর করেছিল ওই দিন আকিকাতে ফারদিন আসলে রিবা যেন এ বিষয়ে কথা বলে, না হয় সবাই যে যার বাসায় চলে যাবে। ওই দিন রিবা ফারদিনকে এই মিথ্যাটা বলে দেয়। রিবা ও সুপ্তির পুরো বিশ্বাস ছিল ফারদিন এসব বিশ্বাস করবে না, কিন্তু না, ফারদিন বিশ্বাস করে নেয়। সুপ্তির ফোনে একটা হ্যাঁ বলার পরে সে সুপ্তিকে অনেক কথা শোনায়। সুপ্তির চরিত্র নিয়ে কথা তুলে একবারও যাচাই করে দেখেনি আসলে সত্যি কিনা মিথ্যে। মনের মধ্যে বিশ্বাসের একটু ছিটে ফোটা থাকলে অবশ্যই কাউকে না কাউকে জিজ্ঞেস করে সত্যিটা জানার চেষ্টা করত। এই বিষয়টা নিয়ে সুপ্তির সব কাজিন অনেক হাসাহাসি করে। সুপ্তির মজা ওড়ায়। ভালোবাসার মানুষকে নিয়ে এত অন্ধবিশ্বাস থাকার পরে যখন দেখলো সে তাকে সন্দেহ করছে, তখন সুপ্তিরও মনটা ভেঙে যায়। 2 দিন যোগাযোগ বন্ধ থাকে তাদের। পরে যখন সামনাসামনি হলো তখনও একইভাবে ফারদিন কথা শোনালো। রাগে কষ্টে ও অপমানে সুপ্তিও চায় এই সম্পর্কের সমাপ্তি হোক। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসাও থাকবে না। একদিন না একদিন এর সমাপ্তি হবে। রিবা অনেকবার ফারদিনকে সত্যিটা বলতে চায়, কিন্তু সুপ্তি বাধা দেয়। যে একবারও সত্য মিথ্যা যাচাই করেনি সে কেমন ভালোবাসার মানুষ? যে তার চোখ দেখে বুঝেনি তার মন কি চায়, তার ভালোবাসা চায় না সুপ্তি। সবটা শুনে ফারদিন মাথায় হাত দিয়ে বসে রইল। বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। সে কেন বুঝেনি সুপ্তিকে? একবারও কেন বলেনি এসব মিথ্যে আমি বিশ্বাস করি না, সুপ্তি আমাকে ধোকা দিবে না? সেদিন সুপ্তিকে যখন লোভী বলে জিজ্ঞেস করেছিল সে তাকে ভালোবাসে কিনা, তখন সুপ্তি বলেছিল, কেন বাসবো? তোমার টাকা ছিল যে তোমাকে ভালোবাসবো? আমি লোভী না। লোভীরা টাকাওয়ালাদের ভালোবাসে। ফারদিনের রাগ হলো। আজ তার কাছে মনে হচ্ছে এই কথাটা সুপ্তি কষ্ট থেকে বলেছে। সেদিন কেন মনে হয়নি? ফারদিন বসা থেকে উঠে বলল, আমি যাচ্ছি রিবা। আরে, এত দূর এলে কিছু খেয়ে যাবে না? ফারদিন ধরা গলায় বলল, কাল রাত থেকে খাবার গলা দিয়ে নামছে না রে। এখন তো প্রিয় সিগারেটের ধোঁয়াটাও নামবে না।
বলেই সে দ্রুত পায়ে বেরিয়ে গেল। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা বেজে গেল। পুরো রাস্তা ফারদিনের বুকের ভিতর অস্থিরতা চলেছে। কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছিল না। পুরনো স্মৃতি, সুপ্তির সাথে দুর্ব্যবহার সব মনে পড়ছে। এত নিষ্ঠুর হয়েছিল যে আজ সে নিষ্ঠুরতার কথা মনে করে কাঁদতে ইচ্ছে করছে। সুপ্তিকে একটা পলক দেখার জন্য দম আটকে আসছে তার। বাসায় চলে যেতে গিয়েও গেল না। বাইক ঘোরালো সুপ্তির বাসার দিকে, কিন্তু অর্ধেক রাস্তা গিয়ে মনে হলো এত রাতে যাওয়া ঠিক হবে না। কোনোভাবে মনকে বুঝিয়ে চলে আসলো, তবে শান্তি পেল না সে। পুরো রাত নির্ঘুম উপসে কেটে গেল। ভোরের দিকে চোখ লেগে আসে তার। ঘুম ভাঙে 10টার দিকে। ফ্রেশ হয়ে শুধু এক গ্লাস পানি খেয়েই বাইক নিয়ে বেরিয়ে পড়লো সুপ্তির বাসার উদ্দেশ্যে। সেখানে গিয়ে জানলো সুপ্তি ও জুহা কিছুক্ষণ আগে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ফারদিন বাইক ঘোরালো ভার্সিটির দিকে। ভার্সিটি পৌঁছে পাগলের মতো এদিক ওদিক সুপ্তিকে খুঁজলো, কোথাও সুপ্তিকে পেল না। ভার্সিটি থেকে বেরিয়ে এসে চোখে পড়লো গেটের বাইরে একা দাঁড়িয়ে আছে সুপ্তি। রাস্তায় তাকিয়ে আছে তীক্ষ্ণ চোখে। ফারদিনের বুকটা ছ্যাদ করে উঠলো। মনে পড়লো রিবার বলা কথাগুলো। ইস, কত বিশ্বাস করতো সুপ্তি তাকে, আর সে কিনা সে বিশ্বাসের যোগ্যই ছিল না। কোনো যাচাই না করেই সে সুপ্তিকে লোভী বলে গালি দিচ্ছিল। ফারদিনের বুকটা হু হু করে উঠলো। পা বাড়িয়ে সুপ্তির সামনে দাঁড়িয়ে তৃষ্ণার্ত চোখে সুপ্তির দিকে তাকালো। একটা ঢোক গিলে নিজেকে শক্ত করলো। সুপ্তির মুখের দিকে তাকিয়ে বুকটা আরো ভারী লাগছে তার। এত মায়াবী একটা মেয়েকে কি করে কাঁদিয়েছিল সে, কি করে বলেছিল লোভী, পয়সাবাজ ছেলের পাগল। সুপ্তি হাত গড়ির থেকে চোখ তুলে ফারদিনকে দেখে চমকে উঠলো। দুপা পিছিয়ে গিয়ে তীক্ষ্ণ চোখে ফারদিনের দিকে তাকিয়ে চলে যেতে লাগলো। ফারদিন চট করে হাত ধরে ফেলে। সুপ্তি ঝাড়া মেরে হাত ছাড়িয়ে আবারও চলে যেতে পা বাড়ায়। ফারদিন আবারও হাত ধরে ফেলে। সুপ্তি এবার ঝাঁঝালো গলায় বলল, আমার হাত ধরার অধিকার কই পেলেন? হাত ছাড়েন। সুপ্তি, ফারদিনের ডাকে তার মুখের দিকে তাকালো সুপ্তি। ফারদিনের কণ্ঠে কাঁপা একটা ভাব। বুক ফেটে কান্না পেল মানুষের কণ্ঠ যেমন শোনায় তেমন। চেহারায় বিষণ্ণতার ছাপ। চোখ দুটো লাল হয়ে আছে, ঘুমের অভাব অথবা কান্নার পরে যেমনটা হয়। ঠোঁট মুখ শুষ্ক। সুপ্তি ফারদিনের থেকে চোখ ফিরিয়ে নিল। লাগুক তাকে যেমন খুশি, এতে সুপ্তির কি? যে তাকে বোঝে না তাকে বোঝার দরকার নেই। সুপ্তি অন্যদিকে তাকিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, হাত ছাড়ুন, আশেপাশে মানুষজন আছে। ফারদিন জবাব দিল না। সে হাত ধরে আছে। সুপ্তি আবারও বলল, হাত ছাড়তে বলছি আপনাকে, হাত ছাড়ুন। ফারদিন এবারও চুপ। সুপ্তি ফারদিনের দিকে রাগী চোখে তাকালো। ফারদিন লাল দুটো বিষণ্ণ চোখে সুপ্তির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন 1000 বছর পরে সুপ্তিকে দেখে চোখের তৃষ্ণা মেটাচ্ছে। সুপ্তি এদিক ওদিক তাকালো। কয়েকটা মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। সুপ্তি বলল, হাত ছাড়ুন, নয়তো আমি মানুষ ডাকবো। ফারদিন একটা ঢোকিলে ধরা গলায় বলল, ডাকো, সবাইকে বলো আমাকে আচ্ছাভাবে ধুলাই দিতে। তোমাকে অবিশ্বাস করার শাস্তিতে আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ জখম করে দিতে। ফারদিনের কথায় সুপ্তি একটুও অবাক হলো না। রিবা বলেছে সে অনেক চেপে রেখেছে, এখন সত্যিটা ফারদিনকে জানিয়ে দিবেই। হয়তো সত্যিটা জেনে গেছে। সুপ্তি তাচ্ছিল্য হেসে বলল, আমাকে কে বিশ্বাস করলো না করলো এসবে আমার কিচ্ছু যায় আসে না। আপনি বিশ্বাস করলেই কি আসে যায়, আর অবিশ্বাস করলেই বা কি আসে যায়? ফারদিন শুকনো হেসে বলল, আরও কঠিন কিছু বলো। যতটা কঠিন কথা শুনলে আমার চোখের বর্ষণ হবে, ততটা কঠিন কিছু বলো। যতটা কঠিন কথা শুনলে আমার কান্না আসবে। আমি কাঁদতে চাই সুপ্তি, ভেতরে চিৎকার বাইরে আনতে চাই। সুপ্তি ঝাড়া দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর বলল, এরকম উটকো প্রেম না অন্য কাউকে দেখান, দয়া করে আমাকে না। সুপ্তির কথা শেষ হতেই দুহাতে দুটো আইসক্রিম নিয়ে জুহা এসে সুপ্তির পাশে দাঁড়ালো। সামনে তাকিয়ে ফারদিনকে দেখে কিছুটা অবাক হলো। তারপর হেসে বলল, আরে ফারদিন ভাই, কি ব্যাপার? আপনারা দুই বন্ধু দুই বেলা আসলেন, একসাথে আসতেন? ফারদিন কপাল কুঁচকে তাকালো, সাথে কপাল কুঁচকে তাকালো সুপ্তিও। ফারদিন বলল, কে এসেছিল? জুহা বলল, আরে কে? আমাদের মিষ্টি দই রসমালাই জিজু সুলভ। তিনি তো এসেই ওনার মহারানীকে নিয়ে ব্যস্ত, আর আমি একা একা রাস্তা হাঁটলাম। আপনি থাকলে তো আপনার সাথে গল্প করতাম। বলে 32 পাটি দাঁত বের করে জুহা হাসলো। সুপ্তি প্রথমে অবাক হয়ে তাকালেও পরে সে বুঝে গেল জুহা এসব ফারদিনকে জ্বালা দিতে বলছে। সুপ্তির হাসি পেলেও হাসিটা চেপে নিল, কিন্তু ফারদিন নিজের রাগ চেপে নিতে পারলো না। চোয়াল শক্ত করে অগ্নি চোখে সুপ্তির দিকে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করলো। বেশ কিছুক্ষণ এভাবে তাকাতে তাকাতে বাইকে একটা লাথি দিল। সুপ্তি জুহার হাত ধরে চলে গেল এখান থেকে। ফারদিন রাগে গিজগিজ করতে করতে বাইকে স্টার্ট দিল।
এখনই সুলভের কাছে যাবে, বেয়াদবকে কানে নিচে ঠাসিয়ে কয়েকটা থাপ্পড় দিবে। কিছু কিছু জিনিস প্রথম প্রথম আমাদের কাছে খুব ভালো লাগার হয়, কিন্তু নির্দিষ্ট একটা সময়ের পর সেই জিনিসটা আমাদের কাছে তীক্ষ্ণ বিরক্তিকর হয়ে ওঠে। ফারদিন যখন প্রথম প্রথম শক্তির পিছু পিছু হাঁটতো, তাকে জ্বালাতো, সে কারোর সাথে কথা বলে জেলাস হতো, বিষয়টা খুব ভালো লাগতো শক্তির। কিন্তু সময়ের সাথে সাথে এটা বিরক্তিকর হয়ে উঠেছে। সপ্তাহখানেক হবে ফারদিন সত্যিটা জেনেছে। এই একটা সপ্তাহেই শক্তির জীবন অতিষ্ঠ করে দিয়েছে ফারদিন। হুট করে সুপ্তির ভার্সিটি চলে আসছে, কখনো বা তার হোস্টেলে চলে আসছে, মাঝে মাঝে রাস্তাঘাটে তাকে আটকে দিয়ে ক্ষমা চাইছে। সুপ্তি ফারদিন থেকে নিজেকে দূরে রাখার জন্য সে বাসা থেকে কম বের হতে লাগলো। 2 দিন 3 দিন ভার্সিটি গেল না। বেশ ভালোই যাচ্ছিল এভাবে তার, কিন্তু হঠাৎ এক সন্ধ্যায় যখন সে পড়তে বসেছিল, তখন কলিং বেল বেজে উঠল। জুহা গিয়ে দরজা খুলে দিতে দ্রুত পায়ে এসে ফারদিন রুমে ঢুকলো। সুপ্তি চোখ গরম করে জুহার দিকে তাকালো। দূরবীনের দিকে না তাকিয়ে দরজা খুলে কেন সে? জুহা জোরপূর্বক হেসে বলল, ফারদিন ভাইয়া, আপনি এখানে? কেউ দেখে ফেললে আমাদের নামে বদনাম ছড়াবে। ফারদিন স্বাভাবিক গলায় বলল। তুমি অন্য রুমে যাও, আমার শক্তির সাথে কথা আছে। জুহা কিছু না বলে অন্য রুমে চলে গেল। জুহার এভাবে চলে যাওয়াটা সুপ্তির ভালো লাগলো না। সে রেগে গিয়ে খাট থেকে নেমে জুহার পিছে যাবে, ফারদিন চট করে হাত ধরে ফেললো। সুপ্তি হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, সমস্যা কি? হ্যাঁ, হাত ছাড়ো। ফারদিন রাগী গলায় বলল, তোমার সমস্যা কি? ভার্সিটি যাচ্ছ না, বাসা থেকে বের হচ্ছ না, আমার ফোন তুলছো না, আর ঘন্টার পর ঘন্টা সুলভের সাথে ঠিকই কথা বলছো। কি হয় ও তোমার? হ্যাঁ, যাই হোক, তাতে তোমার কি? এত অধিকার খাটাচ্ছ কেন তুমি? আর হ্যাঁ, আমি তো চরিত্রহীনা, এটা আগে থেকেই জানো তো। সুলভের সাথে আমার মেলামেশা নিয়ে এত প্রশ্ন কেন? ফারদিন একটা দম ছেড়ে বলল, সত্যি আমি 15 দিনের জন্য ক্ষমা চাচ্ছি তো। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। এটার জের ধরে এমন করছো কেন? হাত ছাড়ো। ছাড়বো না। বলছে না হাত ছাড়তে। বলে সুপ্তি ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিল। ফারদিন বলল, মানছি আমি তোমাকে ভুল বলেছিলাম। ভালোবাসার মাঝে ভুল বোঝাবুঝি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আমি আমার ভুল বুঝতে পেরে ফিরে এসেছি, ক্ষমা চাচ্ছি তার জন্য। বলছি তো, যা শাস্তি দাও আমি মাথা পেতে নেব। প্লিজ একটা চান্স দাও, প্লিজ শক্তি। সুপ্তি বলল, আমি যা শাস্তি দিব মাথা পেতে নিবে, রাইট? কথা দিচ্ছি। তোমার বন্ধু সুলভকে আমি বিয়ে করব, এটাই তোমার শাস্তি। এবার আসতে পারো। ফারদিন রেগে গেল, শক্ত গলায় বলল, পাগল হয়েছে তুমি? কি বলছো এসব? হ্যাঁ, এটাই সত্যি, আমি বিয়ে করব সুলভকে। ফারদিন সুপ্তিকে থাপ্পড় দিতে হাত তুলল, কিন্তু হাত থামিয়ে দিল। রক্তিম চোখে সুপ্তির দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল রুম থেকে। যাওয়ার আগে দরজায় লাথি মেরে গেল। সুপ্তি বাসা থেকে গিয়ে সোজা গেল সুলভের বাসায়। সুলভ রুমে বসে ফোন টিপছিল। রাত 9টায় ফারদিনকে দেখে কিছুটা অবাক হলো সুলভ। সে বলল, তুই এ সময় আয়, বস এসে। ফারদিন গম্ভীর গলায় বলল, তোর সাথে কিছু কথা আছে, বাইরে চল। বাসায় তো কেউ নেই, আমি আর আম্মু ছাড়া। আম্মুকে এগারেকে বের হচ্ছি না, যা বলার এখানেই বল, বস। ফারদিন বিরক্তি নিয়ে বসলো। সুলভ বলল, কাল তো পয়লা বৈশাখ, আড্ডা টাড্ডা হবে নাকি? আমি তোকে কিছু বলতে এসেছি। ঠিক আছে, বল। ফারদিন কথা না পেঁচিয়ে সোজা সাপটা বলল, শোন, আমি শক্তিকে ভালোবাসি, তুই শক্তির পিছু ছেড়ে দে। সুলভ কিছুটা অবাক হওয়ার মতো করে বলল, তুই সুপ্তিকে ভালোবাসিস মানে? পাগল হয়ে গেছিস? তুই জানিস না আমার আর সুপ্তির মাঝে কি চলে? না, জানি না, জানার দরকারও নেই। তুই শক্তির সাথে আর যোগাযোগ রাখবি না, ব্যাস। ফারদিনের তীক্ষ্ণ কণ্ঠের কথাটা শুনে সুলভ বলল, রাগ দেখাচ্ছিস কেন? তোর কথায় আমি কেন সুপ্তির সাথে যোগাযোগ বন্ধ করব? কারণ শক্তি আমার সেই গার্লফ্রেন্ড। 2 বছর আগে শক্তির সাথে আমার ব্রেকআপ হয়েছিল। সুলভ বলল, আমাকে বোকা পেয়েছিস? সুপ্তির সাথে যদি 2 বছর আগে তোর ব্রেকআপ হতো, আরবের সাথে যখন সুপ্তির বিয়ে ঠিক হয়েছিল, তখন তুই বলতে যে এটাই তোর এক্স গার্লফ্রেন্ড, তখন তুই কিছুই বলিসনি? তখন আমি কেন বলিনি আমি জানি না। আমি এখন বলছি তুই শক্তিকে ছেড়ে দে। দেখ, এটা যদি সত্যি হয়ে থাকে সুপ্তি তোর গার্লফ্রেন্ড ছিল, তাহলে সেটা অতীত। আর অতীতের জের ধরে আমি আমার ভালোবাসা হারাতে পারবো না। তুই যেতে পারিস। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস সুলভ। আর তুই তো পাগলের মতো বিহেভ করছিস। কী সব বলে যাচ্ছিস এতক্ষণ ধরে? বান্দরবন ছিলাম তখনও তো আমি সুপ্তির সাথে মিশেছি, তোদের থেকে বেশি সময় ওর সাথে কাটিয়েছি।
কই তখন তো কিছু বলিসনি, আজ এসেছিস নিজের গার্লফ্রেন্ড বলতে। ফারদিন কোনো জবাব দিতে পারলো না, তার কাছে জবাব থেকেও নেই। নিজেকে শান্ত করে বলল, দেখ সুলভ, আমি চাই না তুই আর আমি ঝগড়া করি। শক্তির সাথে আমার একটা ভুল বোঝাবুঝির জন্য বিচ্ছেদ হয়েছিল, তাই মনে হতো ও যা খুশি করুক, আমার কিছু যায় আসে না। কিন্তু এখন সত্যিটা সামনে এসেছে, আমি ভুলছিলাম। আমি এখন পারবো না থাকতে ওকে ছাড়া। তুই জানিস ও আমার থেকে আলাদা হয়ে গেলেও ভালোবাসাটা আগের মতোই ছিল, আজও সেই ভালোবাসাটা আছে। ওকে ঘৃণা করেও ভুলতে পারিনি, এখন তো নতুন করে ভালোবেসে ফেলেছি, এখন ভুলবো কি করে? সুলভ বলল, আমি জানি না তুই কী করবি, যা হবার হয়ে গেছে, এখন তুই ওকে বলে গিয়ে মুভ অন কর, আমি ওকে ছাড়তে পারবো না। সুলভের এমন জবাবে আবারও মেজাজ চটে গেল ফারদিনের। সে বলল, সুলভ, আমি ভালোই ভালোই বলছি, বেশি বাড়াবাড়ি করিস না, নয়তো। সুলভ রাগ দেখিয়ে বলল, নয়তো কি? হ্যাঁ নয়তো কি রে, কি করবি তুই? ফারদিন ঠাস করে সুলভকে থাপড় বসিয়ে দিল। আকস্মিক এত জোরে থাপড়ের টাল সামলাতে পারল না সুলভ, হুমড়ি খেয়ে পড়লো সাইড বক্সের উপর। ফারদিন কলার ধরে সুলভকে সোজা করে দাঁড় করিয়ে রাগী গলায় বলল, খুন করে ফেলবো, লাস্ট বার বলছি, ওর পিছু ছেড়ে দে। বলেই ফারদিন চলে গেল। সুলভ গালে হাত দিয়ে আহাম্মকের মতো তাকিয়ে আছে। হাসবে কিনা কাঁদবে ঠিক বুঝলো না সে। অভিনয় করতে গিয়ে ভেবে থাপ্পড় খাবে তার ভাবনার বাইরে ছিল। ইদানিং আরাদের পরিবারের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে তরুণের। আগের মতো তাদের সামনে আসতে দ্বিধা, লজ্জা অথবা খারাপ লাগা কাজ করে না তার। আরু আনুর সাথে বেশ খাতির হয়েছে। যে আরু তীক্ষ্ণ দৃষ্টি তার বিরক্তিকর ছিল, সে আরুর চোখ দুটো এখন খুব মায়াবী মনে হয়। ফাহিমা খাতুনের এত যত্ন তাকে ভুলিয়ে দেয় মায়ের অভাব। এই পরিবারের প্রতি তার একটা মায়া জন্ম নিয়েছে। এখন মনে হয় চাইলেও এই পরিবারের মায়া সে ছাড়তে পারবে না। তবে আড়ার মানুষটা যেন অদ্ভুত, তরুণী তাকে বুঝে না। কখনো তার আচরণে মনে হয় সে তরুণীকে ভালোবাসে, আবার কখনো মনে হয় তার মনে তরুণীকে নিয়ে কোনো ফিলিংসই নেই। রাত 10টা বাজে। দুপুর থেকে এই পর্যন্ত আড়ার বারান্দায় বসে ল্যাপটপ টিপছে। দুই একবার উঠে এসে ওয়াশরুম গিয়েছে, তারপর কোনো কথা না বলে আবারও বারান্দায়। আজ অফিস যায়নি আড়ার। 12টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে বারান্দায় গেছিল ল্যাপটপ নিয়ে। আজান হলে উঠে নামাজে যায়, তারপর এসে আবারও গিয়ে বারান্দায়। কেন জানি তরুণীর খুব কান্না পাচ্ছে। আড়ার তো পারতো আজ তরুণীকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে, তা না করে সে বাসায় পড়ে আছে। বাসায় আছে ভালো কথা, রুমেই থাক না, তিনি বারান্দায় বসে আছেন। রাগে তরুণী কিছুটা বিরক্তি চোখে বারান্দার দিকে তাকিয়ে আছে। তার তাকানোর মাঝেই আড়ার রুমে এসে হাজির। এভাবে কপালে বিরক্তির ভাঁজ দেখে আড়ার ল্যাপটপ রাখতে রাখতে প্রশ্ন ছুটল, কি হয়েছে? এভাবে ডাইনিদের মতো চেহারা বানিয়ে বসে আছো কেন? তরুণী এবার দমানোর রাগটা ঝেড়ে বলল, আমাকে তো ডাইনি মনে হবে, আমি পাশের বাসার ওই বারান্দার ভাবির মতো তো মিটি মিটি হাসতে জানি না। আচমকা তরুণীর ঝাড়ি শুনে আড়ার হতভম্ব হয়ে গেল। বিকালের দিকে একবার দেখেছিল তাদের সোজা বাসাটার বারান্দায় একটা মহিলা তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে আর চুলের পানি ঝরাচ্ছে। এটা দেখার পর আড়ার বারান্দার দিকে পিঠ থেকে বসেছিল। আড়ার তরুণীর দিকে তাকিয়ে দেখলো তরুণীর রাগে ফুঁসছে। সে বলল, এটা রাগের কি হলো? একজন হাসতেই পারে। অযথা কেন হাসবে? আর রুমে জায়গা নেই নাকি? কাজ করতে হলে রুমে বসেও তো করে যায়। সারাদিন বারান্দায় পড়ে থাকলে বাসায় থাকার মানে কি? এর থেকে তো অফিসে পড়ে থাকা ভালো। আড়ার চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কি ব্যাপার বলো তো? তোমার থেকে কেমন বউ বউ গন্ধ আসছে। কিছু খেটে ফেলোনি তো? তরুণীর এবার হুঁশ হলো সে কি বলেছে। চোখ বড় বড় করে একটা ঢোক গিলল। অতিরিক্ত রাগলে মনের কথাগুলো বাইরে চলে আসে কেন? লজ্জায় তরুণী উঠে দাঁড়িয়ে আমতা করে বলল, মানে সারাদিন বারান্দায় বসে থাকলে লোকে দেখলে বলবে আমি আপনাকে রুমে আসতে দেই না। শুধু শুধু আমার বদনাম ছড়াবেন কেন? বলেই তরুণী যেতে লাগে। আর তরুণীর হাত ধরে হ্যাচকা টানে তার বুকে এনে লাগালো। তরুণী লজ্জা ও অস্বস্তিতে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। আর বাঁকা হেসে বলল, নিজের বদনাম ছড়াতে চাও না তাই না? ঠিক আছে, এখন থেকে সব সময় রুমেই পড়ে থাকবো, কি বলো? তরুণী শ্বাসরুদ্ধকর শিহরণে কাপা গলায় বলল, আপনার ইচ্ছে। ঠিক আছে, থাকলাম। তবে আমাকে রাখতে হলে তোমাকেও তো কিছু দিতে হবে। তরুণী এবার চোখ তুলে তাকালো। আর বলল, দিতে রাজি তো তুমি? তরুণী বলল, এসব কি বলছেন, ছাড়ুন। যদি না ছাড়ি তো?
তর্নি আবারও আড়ারের দিকে তাকালো। আড়ারের চোখগুলো এত গভীর যে তর্নি তাকালেই ডুবে যায়। আর জবান দিয়ে আর কথা বের হলো না। আড়ার মোহনীয় কণ্ঠে বলল, তোমার চোখ বলছে তুমি আমার হতে যাও, তবে ঠোঁট কেন ভিন্ন কিছু বলার চেষ্টা করে? ওই ঠোঁটের শাস্তি দরকার, যে ঠোঁট তোমার মনের কথা বলতে না পারে। তর্নি চোখ নামিয়ে নিল। সে একটুও নড়ছে না, তবে তার হৃৎপিণ্ড খুব দ্রুত লাফাচ্ছে। এর প্রভাবে শরীরও কাঁপছে মৃদুভাবে। আর মুখটা তর্নির কানের কাছে নিয়ে বলল, আমার স্পর্শে যে কেঁপে ওঠে সে আর কেউ নয়, আমারই প্রিয়তমা। বলে কানে ঠোঁট ছোঁয়ালো। তর্নি শিরায় শিরায় প্রবল স্রোতে কেঁপে উঠে চোখ খিঁচল। আর তর্নির ঠোঁটের পরশেকে বলল, মায়াবিনী। তর্নির ঠোঁট কেঁপে উঠল। কিছু বলতে গিয়েও লজ্জায় বলে ওঠা হলো না। শুধু শ্বাসরুদ্ধকর অনুভূতিটা অনুভব করা গেল। আড়ারের দুঘাড়ে রাখা দুটো হাত নিজের অজান্তেই আড়ারের গলা জড়িয়ে ধরলো। আড়ারের বুকে মাথা রেখে শুধু মৃদু হাসলো। আড়ার দুহাতে তর্নিকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি বউ। তর্নির হাতের বাঁধনটা শক্ত করলো। আড়ারের বুকে ধুকপুক হচ্ছে। ইচ্ছে করছে জীবন পার করে দিতে এই বুকে মাথা রেখে। কিছুক্ষণ পর আড়ার তর্নিকে কোলে তুলে বিছানার দিকে পা বাড়ালো। আড়ারের চোখের গভীরে কি চাওয়া সেটা বুঝতে পারছে তর্নি। তার মনের গভীর থেকেও কিছু একটা বলে উঠছে। আড়ার যা চায় সেও তা চাচ্ছে। সকালের মিষ্টি রোদ এসে ঘুমন্ত তর্নির মুখের উপর পড়তেই কপালে ভাঁজ পড়ে গেল তার। পিটপিট করে চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো আড়ারের বুকে। আড়ার তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তর্নি আলতো করে নিজের ঠোঁট চোরা আড়ারের বুকে ছোঁয়ালো। সম্পর্কের পূর্ণতা এতটা সুখের হয় আগে জানতো না সে। কিছু মুহূর্তের স্মৃতি চোখে ভাসতেই লজ্জায় লাল হয়ে গেল সে। খুব সাবধানে আড়ারের হাত সরিয়ে উঠে চলে আসলো রুম থেকে। কিচেনে এসে দেখলো ফাইমা খাতুন প্রতিদিনের মতো নাস্তা রেডি করছেন। কখনো বলা না হলেও আজ তর্নি বলল, মা, আমি এসব করছি, আপনি গিয়ে বসুন। ফাইমা খাতুন তর্নির দিকে তাকিয়ে কিছুটা কপাল কুঁচকে ফেললেন। তারপর অতি দ্রুত মুখ ফিরিয়ে নিয়ে বললেন, তুমি বসো, গিয়ে আমি করছি। দিন না, আমি পারবো তো। ফাইমা খাতুন কাজ করতে করতে মোলায়েম গলায় বললেন, দুপুরের রান্নাটা করে নেবে, এখন রুমে যাও। তর্নি চলে আসলো কিচেন থেকে। সে একটা ব্যাপার বুঝলো না, উনি এত মিষ্টি করে কথা বললেও প্রথমে কপাল কুঁচকালেন কেন? ড্রয়িং রুমে আরু, আনু ও আঞ্জু বসে কি সব কথা বলছিল। তর্নিকে দেখে ওরা থেমে যায়। তর্নি আনুর পাশে বসে বলল, কি নিয়ে কথা হচ্ছে? আনু দুঃখী কণ্ঠে বলল, পয়লা বৈশাখে বন্ধুদের সাথে আড্ডা না দিলে জমে বলো। আমু নাকি বললো বের হতে দেবে না। তর্নি বলল, এই কথা আমি তোমার ভাইয়ের সাথে কথা বলে নিব। উনি বললে মা নাক বলবেন না। আরু উত্তেজিত হয়ে বলল, সত্যি? বলে তর্নির দিকে তাকিয়ে তার মুখের হাসি উধাও হয়ে গেল। কয়েক সেকেন্ড হাঁ করে তাকিয়ে আবারও ফিক করে হেসে দিল। এবার আনুও হেসে উঠল। তর্নি বোকার মতো বলল, হাসছো কেন? আঞ্জুও আগ্রহী চোখে তাকিয়ে বলল, আপু কি হয়েছে, হাসছো কেন? আমাকে বলো। আনু হাসতে হাসতে বলল, ভাবির তোতে মশা কামড় দিয়েছে। টনি চট করে বসে থেকে দাঁড়িয়ে গেল। আঞ্জু চশমাটা ঠিক করতে করতে বলল, হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে। এটা কবে হলো ভাবি? টনি আনুর দিকে চোখ গরম করে তাকিয়ে চলে আসলো। টনি না হয় খেয়াল করেনি, তাকে সাবধানে বলে দিলেই হতো। ছোট বোনের সামনে এসব কেমন কথা? যেমন ভাই তেমন বোনরাও, সবগুলোই লাগামহীন। 10টার দিকে আরার ঘুম থেকে উঠে নিচে আসলো। টনি তখন টেবিলে নাস্তা নিচ্ছিল। আরারও তার চোখাচোখি হতেই লজ্জায় চোখ সরিয়ে নিল সে। আরারের ঠোঁটের কোণে হাসি লেগে আছে। সবাই একে একে এসে টেবিলে বসলো। আরার বলল, তুমিও বসো। টনি আরারের পাশে চেয়ারটায় বসলো। খাওয়া শুরু হবার পর আনু টনিকে ইশারা দিল ঘুরতে যাওয়ার কথাটা বলার জন্য। টনি কিছুটা ইতস্তত করে বলল, আজ সবাই মিলে একটু ঘুরে আসি, চলুন। আরার টনির দিকে না তাকিয়েই বলল, শুধু তুমি চাইলে বলো, আর কাউকে নেওয়া যাবে না। আরু কাদো কাদো মুখ করে তর্নির দিকে তাকালো। তর্নি বলল, আমি আরু আনুকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আরার বলল, আজকের দিন বাদে অন্য যে কোনো দিন বেরো, সমস্যা নেই, বাট আজ না। আনু বলল, আজ গেলে কি হয় এমন ভাইয়া, সব ফ্রেন্ডরা তো ঘুরতে যাচ্ছে। আরার ধমক দিয়ে বলল, বেশি কথা বলে ঘরে বন্দি করে রাখবো। আরারের ধমকে তার বোনরা চুপ হয়ে গেল।
তর্নি কিছু বলতে নিয়েও বলার সাহস পেল না। অদ্ভুত কোনো কারণে আড়ারের ধমকে সেও ভয় পাচ্ছে। দুপুরের দিকে তর্নিকে নিয়ে আড়ার বাইরে বের হলো। এই প্রথম আড়ারের সাথে যেতে তর্নির খুব ভালো লাগছে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর তর্নি জুহা ও সুপ্তিকে ফোন দিয়ে আসতে বলল। ব্যাপারটা আড়ারের কাছে ভালো লাগলো না। সে চেয়েছিল আজকের দিনটা শুধু তারা দুইজন মিলেই ঘুরবে। তবে তর্নি যখন চাচ্ছে তো বাধা দিয়ে কি লাভ। আড়ার সুলভ ও ফারদিনকে ডাকলো। সুপ্তি জুহা আসার ঘন্টাখানেক পরে আসলো সুলভ। সবাই একটা পার্কে বসেছিল। সুলভ আসতেই জুহা বিরক্তি নিয়ে বলল, আসছে আর একজন। জুহার কথায় সবাই তাকিয়ে দেখলো সুলভ এসেছে। সুলভ এসে আড়ার তর্নির সাথে কুশল বিনিময় করে সুপ্তিকে বলল। এত ফোন দিলাম তুললেন না কেন? জুহা তীক্ষ্ণ চোখে সুপ্তির দিকে তাকালো। সুলভ নামের এই ছেলের সাথে এত লটর পটর ভালো লাগে না জুহার। সুপ্তি কিছু বলছে না দেখে সুলভ বলল, মন খারাপ নাকি তোমার? কি হয়েছে? সুপ্তি বলল, কিছু না, এমনি। তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো আমরা একটু অন্যদিকে যাই। সুপ্তি বলল, ফোনে বলে নিব, এখন আমরা সবাই আড্ডা দিই। আড়ার সামনে তাকিয়ে দেখলো ফারদিন আসছে। সে বলল, না না, আড্ডা পরেও দেওয়া যাবে, আজ রাত পর্যন্ত আড্ডা হবে। যাও, এখন কথা বলে আসো। সুপ্তি যেতে না চাইলেও সুলভ তার হাত ধরে একটু অন্যদিকে নিয়ে গেল। ততক্ষণে ফারদিন এসে হাজির। সে তীক্ষ্ণ চোখে সুলভ সুপ্তির যাওয়ার দিকে তাকিয়ে আড়ারকে জিজ্ঞেস করলো, ওরা কোথায় যাচ্ছে? আড়ার বলল, জানি না, বললো একটু আলাদা যাবে, তাই আলাদা গেল। ফারদিন অগ্নি চোখে আড়ারের দিকে তাকিয়ে জুহার দিকে তাকালো। সকালে জুহাকে ফোন দিয়ে বলেছে সুপ্তিকে কোনোভাবেই যেন সুলভের সাথে মিশতে না দেয়। জুহা ফারদিনের থেকে চোখ ফিরিয়ে নিল। সে তো অসহায়, তার তো কিছুই করার নেই। ফারদিন পা বাড়ালো সুলভ সুপ্তির দিকে। আড়ার পিছু ডাকলেও শুনলো না। সুলভ সুপ্তির সামনে আসতেই শুনতে পেল সুলভ সুপ্তিকে বলছে, তুমি তো একটা লক্ষ্মী মেয়ে, আমার কথাটা রাখো প্লিজ। ফারদিন এসেই সুলভের কলার ধরে বলল, কি কথা রাখবে রে? সুলভ শক্ত গলায় বলল, ফারদিন কলার ছাড়। ফারদিন সুলভকে ঠাস ঠাস করে পরপর দুটো থাপ্পড় দিয়ে বলল, বলেছিলাম না পিছু ছাড়তে, নয়তো খুন করে দেব। ফারদিন আমাকে রাগাবি না, কলার ছাড়। সুপ্তি ফারদিনকে ছাড়ানোর চেষ্টা করে বলল, কি করছো এসব? ছাড়ো ওকে। ফারদিন ঝাড়ি মেরে বলল, তোকে বলেছিলাম না ওর সাথে না মিশতে। সুপ্তি ঝাঁঝালো গলায় বলল, তুমি আমার উপর হুকুম চালানোর কে? কোন অধিকারে হুকুম চালাতে আসো? এদিকে আড়ারের হাসি দেখে তনির রাগী গলায় বলল, আপনি কেমন বন্ধু? হ্যাঁ, ওনারা ওখানে ঝগড়া করছেন আর আপনি এসব দেখে হাসছেন। আড়ার বলল, তুমিও হাসো, সমস্যা নেই। তনি বলল, আপনারা সব ফ্রেন্ড পাগল। বলেই সে সুলভের দিকে পা বাড়ালো। জুহাও তার পিছু পিছু গেল। ওখানে গিয়ে জুহা ও তর্নি ফারদিনকে সুলভের থেকে ছাড়ালো। তর্নি এখনো জানে না ঝগড়ার কারণ কি। সে বলল, কি নিয়ে ঝগড়া করছেন আপনারা? ফারদিন তীক্ষ্ণ চোখে সুপ্তির দিকে তাকালো। তর্নিও জিজ্ঞাসূচক চোখে সুপ্তির দিকে তাকালো। সুলভ বলল, ও সাইকো হয়ে গেছে, নেশা করে এসেছে হয়তো। বলেই সুপ্তির হাত ধরে বলল, চলো সত্যি। ফারদিন সুলভের হাত ধরে বলল, ওর হাত ছাড়। ছাড়বো না। কি করবি? বাড়াবাড়ি করবি না সুলভ, হাত ছাড়। সুপ্তি তীক্ষ্ণ গলায় বলল, বাড়াবাড়ি তুমি করছো, তুমি ওর হাত ছাড়ো। ফারদিন রক্তিম চোখে সুপ্তির দিকে তাকালো। সুপ্তিও একইভাবে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পরে ফারদিন চোয়াল শক্ত করে ঝাড়া মেরে সুলভের হাত ছাড়ালো। তারপর অগ্নি চোখে কিছুক্ষণ তাকিয়ে চলে আসতে লাগলো। তর্নি বলল, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তর্নির কথা শেষ হতে না হতেই ফারদিন পিছু ঘুরে এসে সুপ্তিকে কাঁধে তুলে নিল। আকস্মিক ঘটনায় সবাই প্রথমে একটু ঘাবড়ে যায়। সুপ্তি চেঁচিয়ে বলে, আরে করছো কি? ছাড়ো আমায়। সুলভ। সুলভকে ডাকতেই সুলভ সুপ্তিকে বাঁচাতে পা বাড়ায়, কিন্তু জুহা দৌড়ে গিয়ে পিছন থেকে সুলভের কোমর জড়িয়ে ধরে চেঁচিয়ে বলে, ফারদিন ভাইয়া দৌড় দেন। সুলভ জুহার হাত ছাড়ানোর চেষ্টা করে চেঁচিয়ে বলল, এই বেয়াদব মেয়ে, ছাড়ো বলছি। যতক্ষণ না ফারদিন ভাইয়া এখান থেকে যাচ্ছে ছাড়বো না। আড়ার ও তর্নি আহমকের মতো একবার সুলভ জুহা ও একবার সুপ্তি ফারদিনের দিকে তাকাচ্ছে। এমন কোনো ঘটনার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। এদিকে ফারদিন সুপ্তিকে নিয়ে রাস্তায় এসে সুলভের গাড়ি দাঁড় করানো দেখলো। বাইক দিয়ে সুপ্তিকে নেওয়া সম্ভব না, তাই গাড়ির পেছনের দরজা খুলে ঠাস করে সুপ্তিকে সিটের উপর ফেলে দিল। দ্রুত দরজা বন্ধ করে সামনে বসে গাড়ি স্টার্ট দিল। সুপ্তি চেঁচিয়ে বলল, কই নিয়ে যাচ্ছ? হ্যাঁ, গাড়ি থামো বলছি, নয়তো চিল্লাচিল্লি করবো। ফারদিন কিছু না বলে গাড়ি চালিয়ে যাচ্ছে।
এদিকে সুলভ অনেক চেষ্টার পর জুহার হাত ছাড়িয়ে পার্কের বাইরে দৌড়ে আসলো। রাস্তায় তার গাড়িটি দাঁড় করানো নেই দেখে তাকিয়ে দেখলো বেশ দূরে তার গাড়ির মতোই একটা গাড়ি যাচ্ছে। মুহূর্তেই গাড়িটি রাস্তার মোড়ে গিয়ে সুলভের চোখের আড়াল হয়ে গেল। জুহাও দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে চারদিক তাকালো। সুলভ জুহাকে দেখে চেঁচিয়ে বলল, এটা কি করছো তুমি? আমার সব প্ল্যান বরবাদ করে দিয়েছো। আরে রাখেন আপনার প্ল্যান আপনার কাছে। শক্তি যার যোগ্য তার হাতেই তাকে তুলে দিয়েছে। আপনার মতো ডাম্বা ছেলেকে আমার জেজু ডাকতেই বমি পায়। ব্যাক। সুলভ বলল, আর তুমি কি? শরীরে হাড্ডি ছাড়া তো কিছু দেখা যায় না। নাক তো একটা বোঝা, আর দাঁতগুলো তো একদম ইঁদুরের মতো। আপনার থেকে যথেষ্ট ভালো আমি। খচ্চর কথা কর। একটা কাজী অফিসের সামনে এসে গাড়ি থামালো ফারদিন। গাড়ি থামাতেই সুপ্তি দ্রুত গাড়ি থেকে নামলো। সামনের বিল্ডিংটিতে কাজী অফিস লেখা দেখে চোখ বড় বড় করে বলল, কাজী অফিস? ফারদিন বলল, হ্যাঁ, কাজী অফিস। তুমি কি করে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? ফারদিন এবারও কিছু না বলে চট করে সুপ্তিকে কাঁধে তুলে নিয়ে সিঁড়ি ভেঙে অফিসের দিকে যেতে লাগলো। সুপ্তি হাত পা ছড়িয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। অফিসের ভিতরে সে ঠাস করে চেয়ারে নামিয়ে দিল। সুপ্তি কোমরে ব্যথা পেয়ে কুকিয়ে ওঠে। ফারদিন কাজীকে বলল, মামা বলেছিলাম না হুট করে গার্লফ্রেন্ড নিয়ে আসবো, এসেছি, এবার বিয়ে পড়ান। কাজী অবাক হয়ে বলল, এটা তোমার গার্লফ্রেন্ড? সুপ্তি বসা থেকে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, মোটেও না, আমি এই নিকৃষ্ট মানুষের গার্লফ্রেন্ড নই। এর থেকে ভালো সুলভের গার্লফ্রেন্ড হওয়া। ফারদিন সুপ্তির মুখ চেপে বলল, সুলভের নাম মুখে নিলে একদম খুন করে ফেলবো। ওই মামা বিয়ে পড়ান তো। কাজী সাহেব হাঁ করে তাকিয়ে আছেন। মেয়েটা কি আসলে ফারদিনের গার্লফ্রেন্ড? এটা ভেবে চিন্তায় পড়ে গেলেন তিনি। বিহেভিয়ারে তো তা মনে হচ্ছে না, মনে হচ্ছে মেয়েটাকে জোর করা হচ্ছে। অত শত না ভেবে তিনি ফারদিনকে বললেন, সাক্ষী কোথায়? ফারদিন বলল, সাক্ষী আপনি, বিয়ে পড়ান। এভাবে হবে না, সাক্ষী লাগবে। ফারদিন রাগী চোখে কাজের দিকে তাকিয়ে আড়ারকে ফোন দিয়ে আসতে বলল। আধা ঘন্টার ভেতর আড়া চলে আসলো। এই আধা ঘন্টা ফারদিন আর সুপ্তির ঝগড়া চলতেই থাকলো। কাজী গালে হাত দিয়ে ওদের ঝগড়া দেখে যাচ্ছে। এমন সময় আড়ার তনি এসে হাজির। আড়ার কিছুটা অবাক হয়ে বলল, তোরা এখানে? ফারদিন বলল, হ্যাঁ, আমরা বিয়ে করব, তোরা সাক্ষী দিবি। সুপ্তি চেঁচিয়ে বলল, আমি এই বিয়ে করব না। তনি সুপ্তির পাশে গিয়ে বলল, ব্যাপার কি? ভাইয়া তো তোকে সহ্য করতে পারতো না, এখন বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে কেন? তনি কথাটা আসতে বললেও সুপ্তি চেঁচিয়ে বলল, এখন ওর প্রেম বেবে পড়ছে। আমি সাফ সাফ বলে দিচ্ছি, ওকে বিয়ে করব না, ব্যাস। ফারদিন রাগী গলায় বলল, ওই মামা বিয়ে পড়ানো শুরু করবেন কিনা? ধমক শুনে কাজী বিয়ে পড়ানো শুরু করলো। আর তরুণীকে ইশারা দিল চুপচাপ যা হচ্ছে তা হতে দিতে। সবার জোড়াজুড়িতে সুপ্তিকে কবুল বলতে হলো। বিয়ে পড়ানো শেষে কাজী সাহস করে বলেই ফেললো, তুমি তো বললে তোমার গার্লফ্রেন্ড, কিন্তু বিয়ে তো জোর করেই করছো। ফারদিন হেসে বলল, রিভেন্স নিতে করছি। আমার গার্লফ্রেন্ড হওয়া সত্ত্বেও আমার বন্ধুকে বিয়ে করতে চেয়েছিল, সেজন্য এভাবে জোর করে বিয়ে করে রিভেন্স নিলাম, নয়তো সুন্দরভাবে বিয়ে করতাম। সুপ্তি অগ্নি চোখে তাকিয়ে বসা থেকে উঠে বেরিয়ে যেতে লাগলো। তার পিছু পিছু যেতে লাগলো সবাই। বাইরে আসতেই চোখ পড়লো সুলভ তার গাড়ির একপাশে হালান দিয়ে দাঁড়িয়ে আছে, অন্য পাশে দাঁড়িয়ে আছে জুহা। সুপ্তি জুহাকে দেখেই তেড়ে আসলো তার দিকে। বন্ধু হয়েও বিপদে শত্রুর পক্ষে দেওয়ার মজা বোঝাবে আজ। তনি দৌড়ে এসে জুহার সামনে দাঁড়িয়ে বলল, সুপ্তি বাদ দে না প্লিজ। কি বাদ দিব? সর তুই। ও আমার বন্ধু নাকি শত্রু যে আমাকে কিডন্যাপ করতে সাহায্য করলো? জুহা চট করে দৌড়ে গিয়ে ফারদিনের পিছু দাঁড়ালো। এটা দেখে সুপ্তি আরো রেগে গেল। ফারদিন সুপ্তির রাগী চেহারার দিকে তাকিয়ে বাঁকা হেসে এসে সুলভের সামনে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে জয়ের হাসি টেনে সুলভকে বলল, আমার আর শক্তির বিয়ের উদ্দেশ্যে আমাকে শুভেচ্ছা জানা বন্ধু। সুলভ তাচ্ছিল্য হেসে বলল, তুই কি ভাবতি আমি জানি না সুপ্তি তোর গার্লফ্রেন্ড? আর ইয়ার তোকে জেলাস করানোর জন্য সুপ্তির সাথে মিশতাম, আর বুদ্ধিটা আমাকে আড়ারই দিয়েছিল। ফারদিন অবাক হয়ে আড়ারের দিকে তাকালো। আড়ার হেসে সায় জানালো। ফারদিন অবাক হলো, তার বন্ধুরা আগে থেকেই জানতো আর সে কিনা জানেই না। সুলভ বলল, আমরা জানলাম কেমনে সেটাই ভাবছিস? তর্নি ভাবি নিজেকে বাঁচাতে গিয়ে নিজের ফেক প্রেগনেন্সির রহস্য ফাঁস করতে গিয়ে তোরও শক্তির সম্পর্কের কথা বলেছে। ফারদিন এবার আরো অবাক হলো। সুলভ হেসে বলল, আর ইয়ার আমি আর প্ল্যান করেছিলাম তোর আর শক্তির বিয়ে একটা সারপ্রাইজের মাধ্যমে দেব।
সুপ্তিকে এই জন্য বলছিলাম তোকে বিয়ে করতে রাজি হয়ে যেতে। ও না বলছিল, তাই বলছিলাম ও লক্ষ্মী মেয়ে হয়ে তাই ও যেন আমার কথাটা রাখে। আর তুই কি না? ফারদিন অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেল। তলে তলে আরাব সুলভ মিলে তার সুপ্তির মিল করতে যাচ্ছিল, আর সে কিনা অপরাধ বোধ তাকে আঁকড়ে ধরলো। রাগও হলো নিজের উপর, কেন সে বারবার সবাইকে ভুল বোঝে। ফারদিন অপরাধী গলায় সুলভকে বলল, সরি ভাই, বুঝিনি রে, ক্ষমা করে দে প্লিজ। সুলভ এক হাত কোমরে ও এক হাত দিয়ে মুখে খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে এদিক ওদিক তাকালো। তারপর এক হাত অন্য হাতের সাথে ঘষে ঠাস করে ফারদিনকে থাপ্পড় দিল। আকস্মিক কাণ্ডে সবাই কিছুটা কেঁপে ওঠে। ফারদিন গালে হাত দিয়ে অবাক হয়ে তাকায়। সুলভ বলল, কাল বাসায় গিয়ে একটা দিয়েছিলি, মনে আছে? এটা ওইটা। তারপর পরপর দুটো থাপ্পড় দিয়ে বলল, পার্কে দুটো দিয়েছিলি, ওই দুটো সেগুলো। সুলভের কাণ্ডে আর ফারদিন বোকার মতো তাকিয়ে আছে। সুলভ ডানে বামে দুবার পায়চারি করে ঠাস ঠাস করে আরো কয়েকটা থাপ্পড় দিল। ফারদিন দু হাতে দুই গাল ধরে কাঁদো কাঁদো মুখ করে তাকালো। সুলভ 32 পাটি দাঁত বের করে হেসে বলল, ওইগুলো অদল বদল আর এগুলো রিভেঞ্জ। সুপ্তি সুলভের পাশে এসে দাঁড়িয়ে বলল, আমার হয়ে আরো দুটো দাও। সুলভ সুপ্তিকে বলল, তোমার হাত তো কোমল, থাপ্পড়টাও কোমল করে দিই, কি বলো? সুপ্তি সাই দিল। সুলভ এবার চড় মারতে যাবে, ফারদিন চট করে তার পাশ থেকে আরকে টান দিয়ে সামনে আনতে গিয়ে ভুল করে জুহাকে নিয়ে আসলো। আর সুলভের থাপ্পড়টা পড়লো জুহার গালে। থাপ্পড় দেওয়ার পর ফারদিন সুলভ দুজনের চোখ পড়লো এটা জুহা। জুহা গালে হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, জিজু, আমি আপনাকে হেল্প করলাম, আর আপনি কি না? ফারদিন অসহায় মুখ বানিয়ে বলল, সরি বোন, আমি আরকে আনতে চাইছিলাম। সুপ্তি বলল, একদম সরি বলবে না, ওর সাথে এটা হওয়ারই কথা। আর ফারদিনকে থাপ্পড় দিয়ে বলল, ওই তুই আমাকে কেন মার খাওয়াতে চাইছিলি? ফারদিন এবার কেঁদে দিবে এমন মুখ বানিয়ে বলল, ভাই, তোরা আমার বিয়ের শুভেচ্ছা জানানোর বদলে খালি মারছিস কেন? সুলভ ফারদিনের গাল টিপে বলল, তুমি অনেক ভালো বাবু, এজন্য। তারপর জুহার দিকে তাকিয়ে বলল, তোমার জন্য আমার এত এত ঘন্টা করার প্ল্যানে 12টা বেজেছে। তোমার থেকে তো এখানে সেটা রিভেন্স নেওয়া হয়নি মিস হাড্ডি। জুহা রাগী গলায় বলল, শুধু একটা মেরে দেখেন, তারপর খুন করে ফেলবো। শুধু কি মেরে রিভেন্স নেয় নাকি? মেরে তো দিয়েছি অলরেডি, এরকম রিভেন্স পেট ভরে না। জুহা চোখ গরম করে তাকালো। সুলভ বলল, কি রে আর স্বার্থপরের মতো এক বন্ধুকে বিয়ে করিয়ে আরেক বন্ধুকে সিঙ্গেল নিয়ে ফিরবি? জুহা বাজখাই গলায় বলল, আপনার মতো ডাম্বাকে আমি বিয়ে করব, ভাবলেন কি করে? সুলভ অবাক হয়ে বলল, আমি তো তোমাকে বিয়ে করার কথা বলিনি। কি রে আর কি বলেছি শুনেছিস তুই? তরুণী ভাবি বলেছি আমি। জুহা কিছুটা লজ্জা পেল। আর বলল, আচ্ছা চল বাসায় চল। কয়েক মিনিটের মধ্যে সবার ঝগড়া মিটমাট করে আর ও তরুণী চলে গেল। জুহা সুপ্তিকে বলল, জানু, তুই তো ভাইয়ার সাথে চলে যাবি, আমি কই যাব? আমার তো একা একা ভয় লাগে। সুলভ বলল, একা একা ভয় পাবে কেন? তুমি না সাহসী মেয়ে? জুহা দাঁতে দাঁত চেপে বলল, আমি আপনার সাথে কথা বলিনি। সুলভ কিছু না বলে ফারদিন সুপ্তির থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগলো। সুপ্তি বলল, সুলভ শোনো। ফারদিন সুলভ দুজনই সুপ্তির দিকে জিজ্ঞাসূচক চোখে তাকালো। সুপ্তি বলল, আমারও জুহাকে বাসায় পৌঁছে দাও প্লিজ। ফারদিন সুপ্তির হাত ধরে বলল, সুলভ, তুই জুইকে পৌঁছে দিয়ে আয়, আমি সত্যিকে কাল দিয়ে আসবো। আমি জুহার সাথে যাব। সুপ্তির কথায় ফারদিন পাত্তা না দিয়ে জুহা সুলভকে ইশারা দিল চলে যেতে। ওরা চলে যাওয়ায় ফারদিন সুপ্তি বলে ডাক দিল। সুপ্তি অভিমানী মুখটা অন্যদিকে ঘুরিয়ে আছে। ফারদিন ক্ষীণ গলায় বলল, সরি। সুপ্তি কিছু বলল না। ফারদিনের উপর অভিমান থাকলেও সে ফারদিনকে ভালোবাসে, ফারদিনকে চায় সে, কিন্তু তার ভয় হচ্ছে এটা ভেবে যে বাসায় জেনে গেলে ওরা কি রিয়াক্ট করবে। সুপ্তির চোখের কোণে একটু জল জমেছে। ফারদিন বৃদ্ধা আঙুল দিয়ে জলটা মুছে দিয়ে বলল, শেষবারের মতো একটা সুযোগ দাও না প্লিজ, কথা দিচ্ছি আর কখনো ভুল হবে না। সুপ্তির দুই গাল বেয়ে এবার পানি পড়লো। ফারদিন সুপ্তির গাল মুছে দিয়ে ধরা গলায় বলল, দাও না ক্ষমা করে প্লিজ। সুপ্তি তার গালের উপর রাখা ফারদিনের হাতের উপর নিজের হাত রেখে মাথা নুয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ফারদিন চট করে বুকে জড়িয়ে নিল। সুপ্তির অভিমানটাও গলে গেল মুহূর্তেই। সেও ফারদিনকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ফারদিনের বুকে মাথা রাখার পর অদ্ভুতভাবে মনের সব ভয় কেটে গেল সুপ্তির। মন বলছে পরিবার যাই বলুক, সমাজ যা ভাবার ভাবুক, সে তার ভালোবাসার সাথেই থাকবে, তাকেই আঁকড়ে ধরে জীবন পার করবে।
চারতলার বিল্ডিংটির সামনে এসে গাড়ি থামিয়ে জুহার দিকে তাকালো সুলভ। জুহা নামতে যাবে, সুলভ জুহার হাত ধরে ফেলে। জুহা অবাক হয়ে সুলভের দিকে তাকায়। সুলভ একটু এগিয়ে গিয়ে জুহার দিকে ঝুঁকলো। জুহা কিছুটা পিছাতে বাঁকা হয়ে পড়ল। কি করছেন এসব? সুলভ জুহার কোমরের পেছনে হাত দিয়ে টান দিয়ে তার সাথে ধাক্কা খাওয়ালো। জুহা রাগী গলায় বলল, আরে এসবের মানে কি? ছাড়ুন নয়তো চিল্লা। জুহার পুরো কথাটি পূর্ণ হওয়ার আগেই তার ওষ্ঠদর সুলভের আওতায় চলে গেল। জুহা অনেক কষ্ট করে নিজেকে ছাড়িয়ে পড়ল। ছি, আপনি এত খারাপ? সুলভ বলল, আজ তোমার জন্য আমার এত শখের প্ল্যানের 12টা বাজলো, আর আমি তার রিভেঞ্জ নিব না। জুহা রাগ দেখিয়ে গাড়ি থেকে নেমে গেল, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ এখনো স্রোত বয়ে চলছে। হার্টবিট দ্রুত চলছে, নিঃশ্বাস ভারী লাগছে। এ কেমন সর্বনাশা স্পর্শ! চলে যায় 2 মাস। এই 1 মাসে আর তর্নির সম্পর্ক গভীর ভালোবাসায় ডুবে যায়, আর সুপ্তি ফারদিনের জীবনটা নতুন মোড় নেয়। ওরা এখন একজন আর একজনের চোখের আড়াল হতেই দেয় না। প্রথমে সুপ্তির পরিবার ওদের মানে না। সপ্তাহখানেক ধরে সুপ্তির মা ওর সাথে যোগাযোগ করেন। এদিকে সুলভ তার বন্ধুদের মতো রিভেঞ্জ করে জুহার প্রেমে হাবুডুবু খাচ্ছে। জুহাও আজকাল সুলভকে নিয়ে ভাবতে শুরু করেছে। তার মনটাও সুলভকে চায়। তাই তো সুলভ যখন তার মাকে জুহার বাসায় পাঠিয়ে দিল, বিয়ের প্রস্তাব দিয়ে জুহা খুশিতে আত্মহারা হয়ে যায়। তার মনটা সুলভের মাঝেই সুখ পায়। আজ সুলভ জুহার বিয়ে। ফারদিন তৈরি হয়ে বসে আছে। 25 মিনিটের মতো হলো, অথচ এখনও সুপ্তি রেডি হওয়া শেষ হচ্ছে না। ফারদিন এবার খাট থেকে উঠে এসে পিছন থেকে সুপ্তিকে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, এতক্ষণ ধরে যদি চেয়ে চেয়ে শুধু বউকে দেখি, তাহলে তো আদর আদর ফিলিংস এসে ঝাপটে ধরবে। সুপ্তি আয়নায় ফারদিনের দিকে চোখ রাঙিয়ে বলল, কখনো বুঝি এই ফিলিংসটা তোমায় ছেড়ে দেয়? ফারদিন সুপ্তির শাড়ির নিচে হাত দিয়ে উন্মুক্ত পেট ছুঁয়ে বলল, বউটা যদি এত মারাত্মক হয়, তাহলে তার থেকেও সাংঘাতিক ফিলিংস সবসময় লেগে থাকবে। সুপ্তি ফারদিনের হাতের উপর চাপড় দিয়ে বলল, খারাপ একটা। ফারদিন সুপ্তির ঘাড়ে চুমু এঁকে গলার পাশে ঠোঁট লাগিয়ে ধরা গলায় বলল, আমরা একটু পরে বের হই প্লিজ। ফারদিনের মতলব বুঝতে পেরে সুপ্তি চট করে ফারদিনের থেকে নিজেকে ছাড়িয়ে বলল, চুপচাপ খাটে গিয়ে বসো গিয়ে, আমি রেডি হব। ফারদিন সুপ্তির কোমর জড়িয়ে কাতর গলায় বলল, জানো প্লিজ। সুপ্তি ফারদিনের কলার ঠিক করতে করতে বলল, 11টা বাজে, যেতে আরো সময় লাগবে। তুমি চাও আমরা সবার শেষে যাই? ফারদিন সুপ্তির ঠোঁটে পরশ এঁকে বলল, ওকে, তাড়াতাড়ি রেডি হও, বাসায় এসে কিন্তু আর কোনো বাহানা কাজে আসবে না। বলে ফারদিন গিয়ে খাটে বসলো। সুপ্তি হেসে রেডি হতে লাগলো। ফারদিনের ছোট ছোট পাগলামোগুলোই তাকে আরো পাগল করে তুলে। আর বিয়েতে যেতে রেডি হচ্ছে। এদিকে তর্নি বেশ কিছুক্ষণ হলো ওয়াশরুমে ঢুকেছে, এখনো বের হচ্ছে না। আর প্রথমে ভেবেছিল তর্নির টয়লেটে আছে, কিন্তু এত দেরি হয় তার খটকা লাগলো। আর দরজায় কড়া নেড়ে ডাকলো, তর্নি সাড়া দিল না। 2-3 বার ডাকার পর তর্নি দরজা খুললো। আর কিছুটা অস্থির গলায় বলল, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? তর্নি মাথা নিচু করে মৃদু হাসলো। আর তর্নির গালে হাত দিয়ে বলল, তর্নি আড়ারের দিকে প্রেগনেন্সি কিটটা বাড়িয়ে দিল। আড়ারের কিটটা হাতে নিয়ে দেখলো স্পষ্ট 2টো লাল দাগ, মানে রেজাল্ট পজিটিভ। খুশিতে আড়ারে চোখ চিকচিক করে উঠলো। এখন তার বাচ্চা নেওয়ার একটুও ইচ্ছে ছিল না। তার মাকে যখন সত্যিটা জানিয়েছিল যে তর্নি প্রেগনেন্ট নয়, তখন উনি মুখটা বিষণ্ণ করে ফেলেছিলেন। ওনার মনটা একদম ভেঙে গেছিল। আরকে সেদিন ধরা গলায় বলেছিলেন, আমি আরো সত্যি ভেবে কত কি স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিলাম। সেদিন তার মায়ের কথা শুনে আর মনে প্রাণে চেয়েছিল আল্লাহ যেন তাকে একটা নেক সন্তান দেন। তার মায়ের স্বপ্নটা যেন ভাঙতে ভাঙতে আবারও গড়ে ওঠে। আজ শুধু মায়ের জন্য খুশি হচ্ছে না, সে বাবা হবে এটা ভেবেই খুশিতে তার কান্না পাচ্ছে। আর 2 হাতে তন্নির মুখটা তুলে ধরে ছল ছল চোখে তার দিকে তাকিয়ে বলল, বাবা হব আমি? তর্নি নিচের ঠোঁট কামড়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আর চট করে তর্নিকে বুকে জড়িয়ে নিল। তর্নি আড়ারেরকে জড়িয়ে ধরে বলল, আপনি খুশি? খুশি হব না? গায়েবী সন্তানের বাবার থেকে সত্যিকারের সন্তানের বাবা হচ্ছি। তর্নি আড়ারের বুকে কিল দিয়ে বলল, ছি।